আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামছিল, কিন্তু ঢাকার বাতাসে কোনো স্বস্তির লেশমাত্র ছিল না। শাহবাগ থেকে ধানমন্ডির দীর্ঘ পথ জুড়ে সারি সারি ফুল, পোস্টার, পতাকা সবকিছু একটাই নামের স্মৃতি বহন করছিল, ওসমান হাদি। যে মানুষটিকে রাষ্ট্রীয় বুলেট থামিয়ে দিয়েছিল, সেই নামটাই এখন পরিণত হয়েছে নতুন এক ভূরাজনৈতিক ভাষ্যের প্রতীকে। এই ভাষ্য শুধু ঢাকার রাজপথে সীমাবদ্ধ ছিল না, এর প্রতিধ্বনি একদিকে ওয়াশিংটন ও ব্রাসেলসে, অন্যদিকে দিল্লির কূটনৈতিক করিডোরে উদ্বেগের ঢেউ তুলেছিল। ঠিক বিকেল 4টায় যখন ওয়াশিংটনে সকাল 7টা মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতি প্রকাশিত হলো। বিবৃতিটি ছিল সাধারণ শোকবার্তার বাইরে, যেখানে বলা হলো বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে তা কেবল রাজনৈতিক নয়, মানবিকতার সীমারেখাও অতিক্রম করেছে। কয়েক ঘন্টার মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ও একই সুরে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানালো গণতান্ত্রিক অংশগ্রহণ ও মানবাধিকার রক্ষার তাগিদ দিয়ে। এগুলো কোনো সাধারণ বিবৃতি ছিল না, এগুলো ছিল একটি রাষ্ট্রের বিবেক জাগ্রত হওয়ার মুহূর্ত। আর সেই মুহূর্তেই দিল্লির কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়ল এক অস্বস্তিকর নীরবতা, কারণ আন্তর্জাতিক পরিসরে ভারতের বহুদিনের বয়ান যে বাংলাদেশের আন্দোলন জঙ্গিবাদী, হঠাৎ করেই সেই বয়ান নড়বড়ে হয়ে গেল। ভারতীয় মিডিয়ায় এই অস্বস্তির প্রতিফলন স্পষ্ট দেখা গেল। টাইমস অফ ইন্ডিয়া লিখল, বাংলাদেশের অভ্যন্তরীণ আন্দোলন নিয়ে পশ্চিমা প্রতিক্রিয়া ভারতের কূটনীতির জন্য এক কঠিন মুহূর্ত। দ্য হিন্দু আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করল, দিল্লি এমন এক কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে যেখানে তার অভ্যন্তরীণ নিরাপত্তা বয়ান আন্তর্জাতিক পরিসরে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। দিল্লির সাউথ ব্লকে এক সিনিয়র কর্মকর্তার কথায় এই অস্বস্তি আরও স্পষ্ট হলো। হাদির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া আমাদের কোনোভাবেই পছন্দ হয়নি। এটাই স্পষ্ট রাজনৈতিক সংকেত। রাজনৈতিক পর্যবেক্ষক প্রফেসর রাজেশ রাজা গোপাল অবজারভার রিসার্চ ফাউন্ডেশন থেকে আরও সরাসরি বলেন, ভারত এখন এমন অবস্থানে যেখানে বাংলাদেশের ভেতরের আন্দোলনকে কেবল নিরাপত্তা ইস্যু হিসেবে দেখানো সম্ভব হচ্ছে না, আন্তর্জাতিক মতামত সেটিকে মানবাধিকার প্রশ্নে পরিণত করেছে। এটাই ভারতের জন্য সবচেয়ে কঠিন বাস্তবতা। গ্লোবাল ন্যারেটিভ তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ওসমান হাদির নাম এখন আর কেবল একজন নেতার নাম নয়, এটি হয়ে উঠেছে এক প্রতিরোধের চেতনা। যেভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনৈতিক মহল এই মৃত্যুতে প্রতিক্রিয়া দিয়েছে তা বোঝায় এটি শুধুমাত্র স্থানীয় ঘটনা নয়, এটি একটি বৈশ্বিক প্রতীকে পরিণত হয়েছে। বিবিসি বাংলা লিখেছে, হাদির মৃত্যু বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। এই আন্দোলন কেবল সরকারের বিরুদ্ধে নয়, এটি ভারতের ভূরাজনৈতিক প্রভাবের বিরুদ্ধেও এক ধরনের সাংস্কৃতিক জাগরণ। আল জাজিরা মন্তব্য করেছে, বাংলাদেশে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড ভারতীয় কৌশলের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ তৈরি করেছে। এই মুহূর্তে ওয়াশিংটন, ব্রাসেলস ও লন্ডনে বাংলাদেশের বিষয়টি কেবল কূটনৈতিক আলোচনা নয়, এটি হয়ে উঠেছে একটি মানবিক উদ্বেগের প্রতীক। ওসমান হাদির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল দ্বিমুখী। একদিকে মানবাধিকার রক্ষার ঘোষণা, অন্যদিকে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নিজেদের অবস্থান পুনর্গঠনের ইঙ্গিত। ওয়াশিংটনের নীতি এখন স্পষ্টভাবে দুটি স্তরে কাজ করছে। প্রথমত, তারা বাংলাদেশের গণতান্ত্রিক মানদণ্ড পুনঃপ্রতিষ্ঠার কথা বলছে। দ্বিতীয়ত, তারা ভারতের প্রভাব বলয়কে চ্যালেঞ্জ জানাতে চাইছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক মহলে বাংলাদেশকে এখন পলিসি অ্যাঙ্কর হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ এশিয়ার এমন এক রাষ্ট্র যা ভারতের নির্ভরতা ছাড়াই নিজস্ব ভূরাজনৈতিক অবস্থান নিতে সক্ষম। এ কারণে মানবাধিকারের প্রশ্নটি তাদের কূটনীতির একটি অংশ মাত্র। মূল লক্ষ্য হল এই অঞ্চলে একটি বিকল্প প্রভাব কেন্দ্র গড়ে তোলা। হাদির মৃত্যু যুক্তরাষ্ট্রকে এই কৌশলগত সুযোগ দিয়েছে। একটি মানবাধিকার ঘটনার ভেতর দিয়ে তারা দক্ষিণ এশিয়ায় নতুন বার্তা দিচ্ছে। প্রতিবেশীর স্থিতিশীলতা ভেতরের একচেটিয়া বিষয় নয়। এই অবস্থান শুধু মানবাধিকারের নয়, এটি শক্তির নতুন বিন্যাসেরও ইঙ্গিত। আর এতেই ভারতের নীতি নির্ধারক মহলে এখন সবচেয়ে বড় উদ্বেগ দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে তাদের একচ্ছত্র প্রভাব ভেঙে পড়েছে। বাংলাদেশের আন্দোলনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া দিল্লির দীর্ঘদিনের কূটনৈতিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করেছে। বহু বছর ধরে ভারত দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটকে নিরাপত্তা কেন্দ্রিক বয়ানে নিয়ন্ত্রণ করে আসছে, কিন্তু হাদির ঘটনার পর সেই কাঠামোতে ভাটা পড়েছে। দিল্লি বুঝে গেছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এখন শুধু সীমান্তের ভেতরের ইস্যু নয়, এটি একটি বৈশ্বিক পরিমণ্ডলে আলোচিত এক সিস্টেমিক শিফট। বাংলাদেশের স্বাধীন অবস্থান ভারতের আঞ্চলিক প্রভাবের জন্য এক গুরুতর হুমকি হয়ে উঠেছে। তারা বুঝেছে প্রতিবেশী রাষ্ট্রগুলো আর আগের মতো প্রভাবিত হয়ে রাষ্ট্রে থাকতে চায় না। বাংলাদেশ, নেপাল, এমনকি ভুটানও এখন নিজেদের সার্বভৌম স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। ফলে দিল্লির জন্য দক্ষিণ এশিয়ার রাজনীতি আর একমুখী থাকছে না। বাংলাদেশের এখন নতুন রাজনৈতিক যাত্রা এখন এক স্বাধীন ন্যারেটিভের দিকে অগ্রসর হচ্ছে। ওসমান হাদির মৃত্যুর পর এই দেশের আন্দোলন ও জনগণের কণ্ঠ আন্তর্জাতিক পরিসরে যে গুরুত্ব পেয়েছে তা বাংলাদেশের কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। আজ বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারো ছায়া অনুসরণ করছে না। দেশটি এখন
চলছেন ভারসাম্যপূর্ণ কূটনীতির পথে, যেখানে একদিকে পশ্চিমা বিশ্ব ও অন্যদিকে চীন, তুরস্ক, পাকিস্তান ব্লকের সঙ্গে সম্পর্ক পুনর্গঠিত হচ্ছে। এই নীতি দেশের আত্মনির্ভর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। বাংলাদেশের জনগণ এখন আন্তর্জাতিক রাজনীতির অংশ নয়, বরং প্রভাবও। এই দেশের গণ আন্দোলন মানবাধিকার, গণতন্ত্র ও আঞ্চলিক ভারসাম্যের আলোচনায় নতুন রূপরেখা তৈরি করছে। এটাই বাংলাদেশের নতুন যাত্রা, যেখানে আর কেউ তার গল্প লিখে দেবে না, বাংলাদেশে নিজেই তার ইতিহাস রচনা করবে। রাত নামছিল ঢাকার আকাশে, কিন্তু শহরের আলো নিভছিল না। মানুষ এখনো রাজপথে। হাদির প্রতিকৃতি হাতে নিয়ে এক তরুণী বললেন, আমরা ভয় পাই না, আমাদের গল্প এখন সারা বিশ্বের। ঠিক তখনই ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ প্রসঙ্গে গৃহীত এক প্রস্তাবে লেখা হলো, বাংলাদেশের জনগণকে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ অধিকার দিতে হবে। দিল্লি থেকে দূরে ওয়াশিংটনের এক সাংবাদিক লিখলেন, বাংলাদেশের সড়কে আজ যে কণ্ঠস্বর উঠছে তা দক্ষিণ এশিয়ার নতুন ইতিহাস লিখেছে। নীরব আকাশের নিচে পতাকা দুলছিল ধীরে ধীরে। যে দেশটিকে একসময় সবাই প্রভাবিত করতে চেয়েছিল, সেই দেশ এখনই নিজের প্রভাবের কেন্দ্র, আর হাদির মৃত্যু সেই পরিবর্তনের সূচনা।